সামনের সরকারের অনেক চ্যালেঞ্জ রয়েছে, কেননা উন্নয়ন আসলে একটা ক্রমাগত প্রক্রিয়া এবং দেশে গণতন্ত্র থাকলে জনসম্পৃক্ত উন্নয়ন। সরকারের সবসময় অর্থনৈতিক কর্মকাণ্ডে দলীয়করণ টোটালি বন্ধ করে দেওয়া উচিত। তাহলে অবশ্যই 2-4 জন মারা যাবে। আপনার দলের সব ডাক্তার কি মেধাবী? আপনি সাবিনা ইয়াসমিনকে দিয়ে ভুল সুরে গান গাওয়াতে পারবেন, আর আমাদের দেশে এক সরকার আসলে আরেক দলের শিল্পীদেরকে ব্ল্যাকলিস্ট করতে। উন্নয়ন টিকিয়ে রাখার জন্য সবসময় মেধাকে গুরুত্ব। আসসালামু আলাইকুম। সিটিজেন জার্নাল 24.com আয়োজিত ভিনটেজ ল্যান্ডমার্ক নিবেদিত ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব ডাক্তার আব্দুল নূর তুষার। ধন্যবাদ। সাথে আজকে কথা বলবো। আসলে গণতন্ত্রের যে ধারণাটা এটা চিরন্তন। আধুনিক যুগে গণতন্ত্র ছাড়া আসলে সভ্য রাষ্ট্রগুলো অচল। তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা যেটা জানি যে ক্ষমতা থাকে জনগণের হাতে, সেই ঐতিহাসিক একটা ডায়ালগ আছে যে ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। আমরা আব্রাহাম লিঙ্কনের একটা ঐতিহাসিক ডায়ালগ যেটা জানি। তো সম্মানিত তুষার ভাইকে বলবো যে এই আমাদের আজকের অনুষ্ঠানে আপনার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা আধুনিক ডেমোক্রেসি সম্পর্কে আপনার আমরা যে ডেমোক্রেসি আর ডেভেলপমেন্ট যে উন্নয়নের যে সম্পর্কটা এই ব্যাপারে একটু যদি আলোকপাত করেন। গণতন্ত্রের ধারণা তো বিকশিত হয়েছে বহু আগে নগর রাষ্ট্রের ধারণার মধ্যে দিয়ে, এবং এথেন্সে যখন এই নগর রাষ্ট্র এবং গণতান্ত্রিক এই শাসন ব্যবস্থার চিন্তাটা শুরু হয়, সে সময়ও কিন্তু গণতন্ত্রের বিপরীতও কথা ছিল এবং গণতন্ত্রকে প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। গণতন্ত্র কিন্তু আজকের চেহারা একেবারে শুরুতেই পায় নাই, এবং গণতন্ত্রের টিকে থাকার জন্য অনেকগুলি সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। গণতন্ত্র আসলে একটা জাহাজের মতো, মানে এই জাহাজের সবগুলি যন্ত্রপাতি ঠিকমতো ফাংশন করলে জাহাজটা ভেসে থাকে। আর ধরেন যদি এরকম হয় যে জাহাজে একটা ছোট্ট ছিদ্র আছে, এই জাহাজটা যত বড়ই হোক ধীরে 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 হয়তো অনেক সময় লাগবে, কিন্তু তারপর জাহাজটা ডুবে যাবে। তো গণতন্ত্রকে আমরা আধুনিক সময়ে যেভাবে টিকিয়ে রাখি সেটি হচ্ছে আমরা শাসককে নির্বাচিত করি ভোটের মাধ্যমে, কিন্তু শাসককে তার পথ চলতে হয় জনগণকে প্রতি মুহূর্তে আস্থায় নিয়ে। তিনি যদি জনগণের সঙ্গে তার যোগাযোগ হারিয়ে ফেলেন তাহলে উনি ভোটে নির্বাচিত হলেও শেষ পর্যন্ত আর গণতান্ত্রিক থাকেন না। আরেকটি বড় বিষয় হচ্ছে পুঁজিবাদের যে বিকাশ, সেই বিকাশের ফলে সারা পৃথিবীতেই গণতন্ত্রের উপরে ক্ষমতা, টাকা, প্রতিপত্তি এবং এই যে আপনি যে শব্দটা বললেন উন্নয়ন, এই বিষয়গুলি অনেক সময় গণতন্ত্রের উপরে এসে বসতে চায়। এবং তারা বলতে চায় অনেকেই যে আপনি যদি অনেক শিক্ষিত না হন তাহলে আপনি কেন গণতান্ত্রিক শাসক হবেন, আগে শিক্ষা। কেউ বলতে চায় আপনার যদি অনেক টাকা পয়সা না থাকে তাহলে আপনি কেন শাসক হবেন, কারণ তাহলে তো আপনি টাকা পয়সা আয় করার চেষ্টা করবেন, শাসক হওয়ার পরে ঘুষ খাবেন। কেউ বলতে চায় যে না, আমি অনেক ভালো হলেও এত গণতন্ত্রের দরকার নাই, আগে তো মানুষের জীবন, আগে অন্ন বস্ত্র বাসস্থান, আগে ব্রিজ কালভার্ট রাস্তা, আগে ভবন, আগে উন্নয়ন। এই ধারণাগুলি আসলে সঠিক না, কেননা গণতন্ত্র আসলে সব মানুষকে একসাথে জীবন মানের উন্নয়নের জন্য চেষ্টা করে, এবং গণতন্ত্রে আপনি যত দুর্বল আপনার পাশে রাষ্ট্র তত বেশি থাকবে, এইটা হচ্ছে নিয়ম। কিন্তু আজকের যুগে যেটা আমরা লক্ষ্য করেছি যে টাকা পয়সা যাদের আছে, যারা অনেক ধনী, যাদের পেশি শক্তি, অর্থশক্তি কিংবা রাজনৈতিক শক্তি আছে, তারা অনেক সময় এই শক্তিকে কাজে লাগিয়ে জনগণের মতামতের তোয়াক্কা না করে তাদের উপর উন্নয়নকে চাপিয়ে দেয়। কারণ এই উন্নয়নের নামে তারা তাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করতে পারে জনগণের মতামত ছাড়া, এবং পাশাপাশি অনেক আয় উপার্জনও করতে পারে। এবং যেহেতু জনগণের মতামতের প্রয়োজন তাদের হয় না, সেহেতু তারা একসময় স্বেচ্ছাচারী হয়ে ওঠে এবং তারপর তারা স্বৈরাচারী হয়ে ওঠে। ফলে উন্নয়নের নামে গণতন্ত্র চালানো যাবে না। গণতন্ত্রের টিকিয়ে রাখার জন্য উন্নয়ন করতে হবে। এবং আপনি যদি মনে করেন যে উন্নয়ন হচ্ছে একটি ভবন, তাহলে এর নিচে পাইলিংটা হচ্ছে গণতন্ত্র। একটা নরম মাটির মধ্যে যে পাইলস মানে গাড়ার পরে যে আমরা ভবনটা তৈরি করি, এই গণতন্ত্র হচ্ছে সেই শক্তি। না হলে আপনি যত উচ্চ উন্নয়নই করেন এটা ভেঙে পড়বে। তাহলে আমরা বলতে পারি যে গণতন্ত্র একটি চর্চার বিষয়। গণতন্ত্র ক্রমাগত চর্চা করতে হয়, কেননা ধরেন আমি একজন গণতান্ত্রিক শাসক, সবাই ভাবলো আমার পুত্র আমার মতো হবে,
তারপরে তাকে নিয়ে বসিয়ে দিল। কিন্তু আমার পুত্র আমার মতো না, কারণ ওই গণতান্ত্রিক চর্চার মধ্যে সে ছিল না। আসলে গণতন্ত্র শুধু চর্চার বিষয় না, গণতন্ত্রকে চর্চা করার জন্য রাষ্ট্র এবং সরকারকে চেষ্টা করতে হয় যাতে মানুষের মধ্যে এই গণতান্ত্রিক চর্চাটা থাকে। ওইটাই হচ্ছে ওই যে নির্বাচন, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, বাক স্বাধীনতা, প্রেসের স্বাধীনতা, বিরোধী দলের মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করা, এই কাজগুলি হচ্ছে সেই চর্চা। আচ্ছা, আমরা যেটা দেখতেছি যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, যেটা আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটা নির্বাচন, সেক্ষেত্রে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া কী কী চ্যালেঞ্জ মনে করতেছে? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে মানুষ অনেকদিন ভোট দেয় না, তো মানুষকে ভোট কেন্দ্রে আনতে হবে। মানুষ যত বেশি মাত্রায় ভোট কেন্দ্রে আসবে তত আমাদের রায়টা ভালো হবে। একটা নির্বাচনে যদি অধিকাংশ ভোটার না আসে তাহলে কিন্তু আমরা অধিকাংশ মানুষের মত জানলাম না। যত বেশি মানুষ আসবে ভোটের রায়টা তত শক্তিশালী হবে। এরপরে যারা জিতবেন তাদের জন্য চ্যালেঞ্জ আছে। যে গণতান্ত্রিক আচরণ হারিয়ে গিয়েছে সেটা তাদেরকে ফেরত আনতে হবে। ফলে যারা সরকার গঠন করবেন তাদের চ্যালেঞ্জ অনেক বেশি, কারণ তাদেরকেই বিরোধী দলের প্রতি আচরণ দিয়ে প্রমাণ করতে হবে যে তারা গণতান্ত্রিক আচরণ করছেন, দেশে গণতন্ত্র ফিরেছে। তাদেরকে সমালোচনা সহ্য করতে হবে, তাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা দিতে হবে, তাদেরকে সুবিচার নিশ্চিত করতে হবে, আইনের শাসন ঠিক করতে হবে, পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলিকে গণতান্ত্রিক যে ভাবধারা সেইটার উপর ভিত্তি করে গড়ে তুলতে হবে। এবং আরেকটা বড় কাজ করতে হবে, তাদের অধীনে অনেকগুলি নির্বাচন হবে, সেই নির্বাচনগুলি অত্যন্ত নিরপেক্ষ এবং ভালো নির্বাচন করতে হবে। হেরে গেলেও সেখানে যদি তার নিজের দলের প্রার্থী হারে, বিরোধী দলের প্রার্থী জিতলে তাকে সাথে নিয়ে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। এটা অনেক সময় হয় না, দলের যারা সদস্য তারা বাধা দিতে থাকে। আমরা 18 বছর কষ্ট করেছি, আমরা কেন, আমরা পাই, আমরা চাই। ওই সময় তাদেরকে বোঝাতে হবে যে এইভাবে চায় পায় না, যোগ্যতা অনুযায়ী কাজের মধ্যে দিয়ে পেতে হবে। টেন্ডার হবে, কম্পিট করো, তোমার টেন্ডার ভালো হলে তুমি কাজ পাবে, এতে অসুবিধা কী? কিন্তু আপনি সবসময় লক্ষ্য করবেন দলগুলি ডুবে হচ্ছে, টেন্ডার হয় কিন্তু সেইখানে যে লোয়ের সে কাজ পায় না, নিজের লোকটা কাজ পায়, অথবা বিরাট ঘুষের লেনদেন হয়। অতএব এইটাই প্রচলন করতে হবে যে মেধাভিত্তিক এবং যোগ্যতা ভিত্তিক। সেটা ওই টেন্ডারেও যেমন যোগ্যতা, স্কুলের শিক্ষকও যোগ্যতা, রাজনীতির জন্য যোগ্যতা, মেধা এবং যোগ্যতাকে উপরে স্থান দিতে হবে। এরপর যেটা ঘটবে সেটা হচ্ছে দেশের অর্থনীতির ভগ্নদশা, এইটাকে ধীরে ধীরে আবার গড়ে তোলার জন্য পূর্ণ শ্রম দিতে হবে। এবং মানুষের যে মৌলিক চাহিদা, সেই চাহিদা পূরণ তো আমাদের দেশে সবসময় কঠিন ছিল, কারণ আমাদের দেশ দরিদ্র এবং আমরা যত উৎপাদন করি তার চেয়ে বেশি মানুষ বাড়ে। এই জায়গাতে আমাদেরকে নজর দিতে হবে। আমাদের যে কোনো মূল্যে আমাদের মানুষের যে বৃদ্ধি এটা কমিয়ে আনতে হবে এবং আমাদের উৎপাদন যেখানে গিয়েছে অন্তত ততটুকু হলেও এটাকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। উৎপাদন কিন্তু টিকিয়ে রাখতে হয়। এই বছর সার, বীজ, কীটনাশক দিয়েছেন, অনেক উৎপাদন হয়েছে, বাম্পার ফলন বলে, হ্যাঁ, কিন্তু পরের বছর না দিলে কী হবে? অতএব এইটা একটা বড় চ্যালেঞ্জ। তা আমি মনে করি যে আমাদের সামনের সরকারের অনেক চ্যালেঞ্জ রয়েছে। শিক্ষা ব্যবস্থার 12টা বেজেছে, সেটা ঠিক করতে হবে। আর কিছু উন্নয়ন হয়েছে, সেই ধারাবাহিকতাটাও রক্ষা করতে হবে। এখন ধরেন একটা সেতু হয়েছে, আরও 2টা সেতু দরকার হতে পারে। একটা টানেল হয়েছে, অনেকে সমালোচনা করছে যে টানেল ঠিক হয় নাই, কিন্তু এই টানেলটাতেও আমরা ভেঙে ফেলতে পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের টানেলের দুই পাশে যাতে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয় সেই কাজে চলে যেতে হবে। এখন কেউ যদি বলে আমি 1 লক্ষ টাকা দিয়ে একটা স্যুট কিনেছি, এখন সে কি স্যুটটা ফেলে দিবে? ফেলে দিবে না। সে একটা ভালো শার্ট, একটা ভালো টাই এটা জোগাড় করবে, যে জায়গায় ওই স্যুটটাই পরে যাওয়া সেখানে যাবে, গিয়ে ব্যবসা নিয়ে আসবে। আপনি দেখবেন যে মালিক পরে পাঞ্জাবি পায়জামা, ব্যাংকের মালিক, কিন্তু ব্যাংকের যে টেলার সে পরে স্যুটটাই। কেন? এই কারণে এইটাই হচ্ছে ব্র্যান্ডিং। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে টানেল হয়েছে, এখন টানেল আমি ভাঙতে পারবো না, তাহলে টানেলের দুই পাশে যেন বিনিয়োগ হয়, ওইখানে যেন অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, ওই জায়গা দিয়ে যেন পর্যটন হয়। অর্থাৎ আমাদেরকে চিন্তা করতে হবে যা কিছু নিয়ে আপত্তি রয়েছে সেটাকেই বা কীভাবে কাজে লাগানো যায়। আর সঠিক উন্নয়ন যেগুলি হয়েছে সেগুলোর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। কেননা উন্নয়ন আসলে একটা ক্রমাগত প্রক্রিয়া এবং দেশে গণতন্ত্র থাকলে জনসম্পৃক্ত উন্নয়ন হয়। কিছু উন্নয়ন হয়েছে যেটা জনবিচ্ছিন্ন, এটা সবসময় হবে। যদি কেউ স্বৈরাচারী হয়ে যায়, যদি কেউ একনায়কতান্ত্রিক হয়ে যায়, তো আমার বাড়ির পাশ দিয়ে একটু রাস্তা নিয়ে যাব, উনি বলে দিল রাস্তাটা চলে গেল, তাতে তো আর মানুষের উন্নয়ন হবে না। তাই গণতন্ত্র থাকলে জনসম্পৃক্ত উন্নয়ন হয়, ওইটার জন্য চেষ্টা করতে হয় না, কারণ তখন রাস্তা হয় ভোটের জন্য, আর একনায়কের রাস্তা হয় নিজের ব্যয়ের বাড়ির সামনে দিয়ে। হ্যাঁ, তো এইটা হলে তো হবে না। আচ্ছা, আমরা এইটা চিন্তা করতে প্রায় হবে। শুনি যে টেকসই উন্নয়ন।
এটাই টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়নের ক্ষেত্রে এটা কাছাকাছি, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলা এবং সরকারের দায় কীরকম? টেকসই উন্নয়ন আসলে কি? টেকসই উন্নয়ন হচ্ছে, এটা আমি একটা সহজ উদাহরণ দিই। আমি যখন জীবনে প্রথম একটা এয়ার কুলার কিনি, আমার বাবা আমাকে বললেন যে তোমার কি আরেকটা এয়ার কুলার কেনার টাকা আছে? তাই বললো আছে। বলে এটা মেরামত করার টাকা আছে? আছে। বলে তাহলে কিনো। তো কেন এটা উনি বললেন? বললেন এই জন্য যে তুমি যখন একবার একটা এয়ার কুলার কিনবে, এটা নষ্ট হইলে আর ঠিক করাতে পারো না, তাহলে এই এয়ার কুলারটাই তোমার একটা বোঝা হবে, ওটার মধ্যে মশা মাছি তেলাপোকা সব জন্মাবে। তো এরকম বহু অফিসে উনি উদাহরণ দিলেন যে তুমি দেখবে এরকম বহু অফিসে আসবাব পড়ে থাকে, গাড়ি পড়ে থাকে, এয়ার কুলার পড়ে থাকে। গাড়ি কিনেছে, চাকাটা কেনার বাজেট নাই, গাড়ি কিনেছে, ড্রাইভারের বেতন দিতে পারে না। তো এইটা উন্নয়ন না। তো এটাই হচ্ছে টেকসই উন্নয়ন। কোনটা? যেটা হচ্ছে সাস্টেইনেবল। আমি আজকে যেটা বানালাম এটাকে দীর্ঘমেয়াদে চালানো এবং মানুষের কাছে এটার উপকার পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, এটাও সাথে সাথে করতে হবে। তো এই জায়গাটিতে আসলে ওই একই কথা, জনসম্পৃক্ত উন্নয়ন হলে এটা হয়, কারণ জনতা তখন এই উন্নয়নটাকে টিকিয়ে রাখে। যেমন ধরেন একটা ফেরিঘাট হলে সরকার তো ওইখানে চায়ের দোকানটা বানায় না, তাহলে এই যে এত মানুষ যায়, মানুষ গিয়ে একটা চায়ের দোকান বানায়, কেউ বাতাসা বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, এইটা হচ্ছে মানুষ তখন ওই ফেরিঘাটটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করতে থাকে। ওখানে ব্রিজ হয়ে গেলে আবার ফেরিটা থাকে না, তখন মানুষ আবার কি করে, তখন দুই পাশে জমি কিনে দেখা যায় ইন্ডাস্ট্রি বানায়, এইটা বানায়, ওইখানে আবার ওই লোকগুলি যারা এতদিন বাতাসা মুড়ি বেচতো ওরা চাকরি করে। তো উন্নয়ন হচ্ছে এইটা, যেটা টেকসই হবে এবং ক্রমাগত বাড়বে, কমবে না। তো সেই জায়গাতে কিন্তু আমরা আসলে চিন্তা করি না অনেক সময়, না করার কারণে আমাদের অনেক উন্নয়ন টেকসই হয় নাই। এবং এইটা আমি মনে করি যে এটা অর্থনীতিবিদরা আরও ভালো করে ডেফিনেশন দিয়ে বুঝাবেন, আমি বুঝিয়েছি সাধারণ মানুষের জন্য উদাহরণ দিয়ে। তো এই কাজটা আমাদেরকে করতে হবে। যত জনসম্পৃক্ত প্রকল্প ততই উন্নয়ন জনগণই টিকিয়ে রাখবে, এটার জন্য সরকারকে আর তখন চেষ্টা করতে হয় না। এই সব ক্ষেত্রে আমাদের যদি আমরা, এর আগে আপনার কথা হয়েছে যে পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা, এক্ষেত্রে ব্যবসায়ী এবং ব্যবসায়ী সংগঠন করা, এদের কি কোনো দায় আছে? হ্যাঁ আছে। আমাদের এখানে গুড বিজনেস প্র্যাকটিস বলে একটা শব্দ আমরা অনেক সময় শুনি, কিন্তু বিজনেস প্র্যাকটিসটা গুড থাকে না। এর কারণ হচ্ছে বিজনেসম্যান সৎ থাকতে চাইলেও সিস্টেম তাকে সৎ থাকতে দেয় না। আপনি একটা দলিল করবেন, ওখানে যদি আপনার ঘুষ দিতে হয়, এই ঘুষের পয়সা তো আপনি পকেট থেকে দিবেন না, এটা আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে নেবেন যদি আপনি ডেভেলপার হন। যে লোকটা মনে করেন আরেকটা কিছু বানায়, ধরেন সে একটা ঝালমুড়ি চানাচুর প্যাকেট করে বিক্রি করে, এখন তাকে যে পরিদর্শন করতে যায় সে যদি ঘুষ খায়, তাহলে ওই যে ঘুষের টাকাটা ওইটা প্রত্যেক ঝালমুড়ির প্যাকেটের মধ্যে, চানাচুরের প্যাকেটের মধ্যে 1 টাকা করে ঢোকে। সমাজকে দুর্নীতিমুক্ত না করলে ব্যবসায়ীদের জন্য গুড বিজনেস প্র্যাকটিস করা খুবই কঠিন। এবং তাদের যে এত বেশি লাইসেন্স পারমিট করতে হয়, আমি মনে করি যে লাইসেন্স পারমিটের সংখ্যা কমিয়ে আনা দরকার। আপনি 1টা বা 2টা লাইসেন্স করবেন যার মধ্যে টিক চিহ্ন দিয়ে বাকি লাইসেন্সগুলি থাকবে। যেমন আমি সহজ কথা বলি, ডেভেলপাররা 23টা 24টা দপ্তরে গিয়ে একটা একটা করে কাগজ আনে, এত মোটা একটা ফাইল হয় কেন? ডেভেলপারের 1টা লাইসেন্স থাকবে বা 2টা লাইসেন্স থাকবে, একটার মধ্যে সমস্ত সরকারি অনুমতিগুলি টিক চিহ্নের মধ্যে থাকবে, সে টাকা পয়সা জমা দিয়ে দিবে, একটা কাগজের মধ্যে তার সব থাকবে। ওয়ান স্টপ সার্ভিস না, শুধু ওই লাইসেন্সটা একটাই লাইসেন্স। এখন আপনি যাবেন এই কি পরিবেশ, তারপরে যাবেন অমুক তমুক, এরকম 50টা দপ্তর থেকে 51টা সার্টিফিকেট, এইটা বন্ধ করতে হবে। যত বেশি ব্যবসায়ী সরকারের অফিসে কম যাবে তত ঘুষের পরিমাণ কমে আসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা ব্যবসায়ীকে 51টা অফিসে পাঠাই, 52টা অফিসে পাঠাই, এইটা বন্ধ করতে হবে। ব্যবসায়ীদেরকে এমন একটা সুযোগ দিতে হবে যে তার টাকা আছে, সে টাকা বিনিয়োগ করা মানেই তো সে ঝুঁকি নিচ্ছে, ওটা তো তার সম্পদ, সে কি কোনোভাবে এটা আয় করেছে এবং এইটা হারানোর ঝুঁকি সে নিচ্ছে, ব্যবসা লস হয় না। তাই ব্যবসায়ীদেরকে আমি মনে করি সরকারের চেষ্টা করা উচিত যে ধারণাটা বদলানো। আমি বহুবার লক্ষ্য করেছি সরকারের কর্মকর্তারা বা যারা ক্ষমতাবান তারা ব্যবসায়ীদেরকে ধরে নেয় তারা দুর্নীতি করতে এসেছেন। কোনো ব্যবসায়ীকে পকেট থেকে ইচ্ছাকৃতভাবে ঘুষ দেয়, ঘুষ না দিলে কাজ হচ্ছে না, তাহলে ব্যবসায়ী কিন্তু আসলে দুর্নীতি করতে আসে না, ব্যবসায়ী আসে যত অল্প বিনিয়োগ করে বেশি প্রফিট করতে। তাইলে ওনার বিনিয়োগটা আপনি শুরুতেই বাড়িয়ে দিচ্ছেন। এইটাকে কমাতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, এবং যত কম তার সাথে সরকারি অফিসারদের দেখা হবে তত ব্যবসা বড় হবে। পৃথিবীতে বহু বহু ব্যবসা আছে সরকারের কাছে যাইতেই হয় না, আপনি যদি উন্নত দেশে যান যেতেই হয় না, কিন্তু আমাদের দেশে একটা ছোট্ট কাজের জন্য আপনাকে যেতে হবে। যেমন আমি একটা মজার উদাহরণ দিই, সিটি কর্পোরেশন আপনাকে যখন লাইসেন্স দিবে, ট্রেড লাইসেন্স, এটার মধ্যে একটা সাইনবোর্ডের মাপ দেওয়া থাকে, ওই মাপের চেয়ে বড় সাইনবোর্ড লাগালে আপনার জরিমানা হবে।
আবার ওই সাইনবোর্ডের জন্য করও নেয়, কিন্তু হয়তো আপনার ব্যবসায় কোনো সাইনবোর্ড লাগে না, হতে পারে না? ডিজিটাল ব্যবসা সাইনবোর্ড কি? দরকার ফেসবুকে যারা ব্যবসা করে, সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করে, তার সাইনবোর্ড কি? রিকোয়ারমেন্ট। তা তো রিকোয়ারমেন্ট না, কিন্তু ট্রেড লাইসেন্স তো নিতে হবে, ভ্যাট তো দিতে হবে। তাহলে এই জায়গাগুলিকে আধুনিক করা খুব জরুরি। ব্যবসার প্রকৃতি বদলে যাচ্ছে, আমাদের ট্রেড লাইসেন্সের সেই পুরনো জায়গায় আমরা আটকে আছি, এর কোনো কারণ নেই। এখন আপনি বলে যে আবাসিক এলাকায় ব্যবসা করা যাবে না, এখন যে লোকটা ফ্রিল্যান্সিং করে এটা ব্যবসা না? তাহলে আবাসিক আর কি, ও তোর মোবাইল থেকেও ফ্রিল্যান্সিং করতে পারে, এখন মোবাইল থেকে এডিটিং করা যায় যদি কেউ করে। এখন তার একটা স্থায়ী ঠিকানা লাগবে, এনআইডি কার্ডের উপরে ব্যবসা ট্রেড লাইসেন্স দেওয়া উচিত, ওইটাই তার ট্রেড লাইসেন্স। ও যেখানে খুশি বাড়ি ভাড়া করবে, বাড়ি ভাড়া করে সেইখানে সে ট্যাক্স দিবে, সব কিছু করবে। এই অবস্থায় দেখা যাচ্ছে যে একটা প্রশাসনিক একটা সংস্কার এবং আমলাতান্ত্রিক যে জটিলতা থেকে বেরিয়ে এসে আমাদেরকে পরবর্তী চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। যদি মানে আমরা সরকারকে আধুনিক হতে হবে, সরকারকে পরিবর্তনশীল হতে হবে। আমি লক্ষ্য করেছি অতীতের সরকারগুলি সবসময় অতীতমুখী থাকে। ওই যে ব্রিটিশ আমলে একটা আইন হয়েছে, ওটা কেউ ধরতে পারবে না, ওইটা যেন একটা অবশ্য পালনীয় একটা কোনো ব্যাপার, যে এটাকে কোনো নাড়াচাড়া করা যাবে না। পৃথিবীতে যত দেশ সভ্য হয়েছে তারা দ্রুত পরিবর্তনশীল, দ্রুত সিদ্ধান্ত নেয় এবং দ্রুত সিদ্ধান্তের কারণে তারা এগিয়ে যায়। তারপরে আইডিয়াল ডেমোক্রেসি যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে কি আমরা উন্নয়নমূলক কাজগুলা আমরা কি চালিয়ে নিতে পারবো? যেমন ফ্রিডম অফ স্পিচ যদি থাকে, আমরা যদি একটা ফেয়ার ইলেকশন করতে পারি, সেক্ষেত্রে আমরা একটা ইনফরমেশনটা যদি অ্যাক্সেস অফ ইনফরমেশন যদি থাকে, যেমন তথ্যের স্বাধীনতা, অনেক সময় আমরা জানতেই পারি না যে এখানে কী হচ্ছে, একটা নাগরিক তার সুবিধাগুলো জানতে পারে না। এটা আধুনিক গণতন্ত্রে মানুষের যে চাহিদা, এটা আসলে কিভাবে পূরণ করা সম্ভব? আধুনিক গণতন্ত্রে মানুষের মৌলিক চাহিদা কোনো পরিবর্তন হয় না। স্বৈরতন্ত্রের কাছেও মৌলিক চাহিদা যা, গণতন্ত্রের কাছেও মৌলিক চাহিদা তাই। আমার প্রতিদিন ভাত কাপড় চাই, আমার একটা থাকার জায়গা চাই, আমার স্বাস্থ্য চাই, আমার একটু শিক্ষা চাই, এটা কিন্তু সবাই দিতে হয়। কিন্তু এর বাইরে গণতন্ত্র বাড়তি কী দেয়? গণতন্ত্রকে প্রশ্ন করার স্বাধীনতা দেয় নাগরিককে। নেতাকে আপনি প্রশ্ন করতে পারবেন, ক্ষমতাকে প্রশ্ন করতে পারবেন, বিচারকে প্রশ্ন করতে পারবেন, এবং এই প্রশ্নের কারণে দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারে না অথবা কম দুর্নীতি করে। এখন আপনি যখনই মানুষের মুখ বন্ধ করবেন তখনই তো দুর্নীতি আরো বাড়বে। কেননা দুর্নীতি কি চায়? আমি দুর্নীতি করব, কেউ কোনো কথা বলবে না। আর কথা বলা মানেই হচ্ছে, হুইসেল ব্লোয়িং হওয়া মানেই হচ্ছে আপনার দুর্নীতির ক্ষতি হওয়া। এখন বাক স্বাধীনতা বা অন্যান্য যে অধিকারগুলি রয়েছে, যেমন বিচার পাওয়ার অধিকার, শিক্ষা পাওয়ার অধিকার, কিংবা কেউ যদি কোনো কারণে জুলুমের শিকার হয় তাহলে সেই তার প্রতিকার পাওয়ার অধিকার, এবং সরকারের কাছ থেকে সেবা পাওয়ার অধিকার, এই আরও অনেক অধিকার রয়েছে। এই অধিকারগুলি যদি মানুষ কথা বলতে পারে তাহলে অতি দ্রুত বাস্তবায়িত হয়। আপনি একটা অফিসে ঢুকলেন, অফিসের কর্মকর্তা আপনার সঙ্গে খারাপ আচরণ করলো, কমপ্লেন করার জায়গা নাই। আপনার নিশ্চয় মনে আছে সিটিজেন চার্টার নামে একটি বিষয় খুব তোড়জোড় করে চালু করা হয়েছিল, কিন্তু এই স্বৈরতান্ত্রিক সময় কি সিটিজেন চার্টার আসলে চালু ছিল? চালু ছিল না। সাইনবোর্ডের মধ্যে সাইনবোর্ড ছিল। আমি একটা অফিসে ঢুকতাম, স্বাস্থ্যের ডিজির অফিস, সেখানে বড় করে লেখা ছিল আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। উনি কেন বলবো উনি দুর্নীতিমুক্ত? মানুষ বলবো উনি দুর্নীতিমুক্ত। এই অফিসে ঢুকলে কোনো টাকা লাগে না, আর টাকা লাগলে আপনি যতই লিখে রাখেন তাতে কি দুর্নীতিমুক্ত থাকে জায়গাটা? তো এটা তো লেখার কিছু নাই। আপনি দুর্নীতিমুক্ত সবাই জানে। কাক লেখে আমার গায়ের রং কিন্তু কালো, কিন্তু এটা যখন লেখে কেউ তখনই বোঝা যায় যে এখানে ঝামেলা আছে। তো সেই রকম যত বেশি প্রশ্ন করার স্বাধীনতা, যত বেশি কথা বলার স্বাধীনতা, যত বেশি সমালোচনার স্বাধীনতা, ততই দুর্নীতি কমে আসে, একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়, এবং ক্ষমতাবান তখন মনে করে যে আমার ক্ষমতা তার চেয়ে বেশি, কিন্তু সে আমাকে প্রশ্ন করার অধিকার রাখে এবং সে আমাকে 100 প্রশ্ন করতে পারবে এবং তার উত্তর দিতে হবে, তখনই সে নিজেকে নিয়ন্ত্রিত করে। আচ্ছা, আমরা কি আরেকটা বিষয় ধরে নিতে পারি যে যদি পরবর্তী একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে বেসরকারি খাতগুলো আরেকটু সহযোগিতা পাবে? যেহেতু আমরা এখন সরকারি চাকরি তো সীমিত, বেসরকারি খাতটাকে যদি প্রোভাইড না করা হয়, আরও যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে কিন্তু মানে আমাদের দেশ, আমরা উন্নয়নের যে লক্ষ্যমাত্রা বা যেই চিন্তা বা যে মানুষের যে টার্গেট, এটাতে আমরা যেতে পারছি। আমাদের অতীতের অনেকগুলি সরকার একটা ভুল করেছে, সেটা হচ্ছে নিজের দলের লোককে দিয়ে ব্যবসা করাতে চেয়েছে। ব্যবসা কিন্তু মেধাবীদের জায়গা, ব্যবসা কিন্তু যারা ঝুঁকি নেয় তাদের জায়গা। ব্যবসা হচ্ছে যে নতুন চিন্তা করে তার জায়গা। সারা দুনিয়াতে যে স্টার্ট আপ, এটি কি নতুন চিন্তার ব্যবসা? নতুন চিন্তার ব্যবসা মানে নতুন লাভ,
নতুন কর্মসংস্থান, নতুন আবিষ্কার, এগুলির কথা। এখন আপনি বিল গেটসের কথা চিন্তা করেন। বিল গেটস মাইক্রোসফট বানাবে, বাংলাদেশ হলে তাকে জিজ্ঞেস করতো আপনি বিএনপি না আওয়ামী লীগ না জামাত না জাতীয় পার্টি, কিন্তু ওইখানে কেউ জিজ্ঞেস করেছে? ইলন মাস্ককে জিজ্ঞেস করে? কাউকে জিজ্ঞেস করে না। কেন? অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত কর্মকাণ্ডে দলীয় পরিচয়কে কখনোই গুরুত্বপূর্ণ করা উচিত না। তাহলে আপনার লোক ব্যবসা করবে, 2 টাকা কামাই করবে। বিরোধী দলের যে লোকটাকে আপনি ফিরিয়ে দিলেন, ও 5 টাকা কামাই করতো। আপনার দলের লোকের ওখানে চাকরি হতো, জনগণের চাকরি হতো। কিন্তু সেটা আর তখন হয় না। আর সরকারি সুবিধা নিয়ে যারা ব্যবসা করে তারা তো আসলে দুর্বল ব্যবসায়ী। একটা মুরব্বি ধরে মুরব্বির দেখিয়ে দেখিয়ে টেন্ডার পাচ্ছে, এটা পাচ্ছে সেটা পাচ্ছে। আমরা দেখি যে এক একটা কোম্পানির কাছে সরকারি টেন্ডার থাকে 2,000, 3,000, 5,000 কোটি টাকার, 11,000 কোটি টাকার টেন্ডার। এক ভদ্রলোক কি এক কনস্ট্রাকশনের মালিক, আমরা গত সরকারের সময় দেখেছিলাম, তার কাছে নাকি সরকারের অধিকাংশ কন্ট্রাক্ট। তো এই যে একটা লোকের কাছে এগুলো চলে যায়, এতে করে দেশের ক্ষতি হয়, দলের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়, এবং শেষ পর্যন্ত একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়। এই জন্য আমি মনে করি সরকারের সবসময় অর্থনৈতিক কর্মকাণ্ডে দলীয়করণ টোটালি বন্ধ করে দেওয়া উচিত। তারপরে যেসব হচ্ছে সেবা খাত, ডাক্তার, সে আওয়ামী লীগ না বিএনপি কি আসে যায়, জাতীয় পার্টি না জামাত কি আসে যায়? তার কাজ হচ্ছে মানুষকে সুস্থ করা। এখন আপনি চিন্তা করলেন আমার দলের ডাক্তার সব তারাই প্রফেসর হবে, তাহলে অবশ্যই 2-4 জন মারা যাবে। আপনার দলের সব ডাক্তার কি মেধাবী? মেধাকে গুরুত্ব দিলে এমনিতেই গণতন্ত্র স্থায়ী হয়ে যায়। আর মেধাবী কি করে জানেন? মেধাবী তো তার মেধার প্রতি সম্মান করে। আপনি সাবিনা ইয়াসমিনকে দিয়ে ভুল সুরে গান গাওয়াতে পারবেন, কিন্তু ধরেন বিরাট নেতার বিরাট মেয়ে এই গান গায়ে আমি আদেশ দিয়েছি যে ওর গানই চলবে। এখন না জনগণ শুনবে ভালো গান, না সুরকার করবে ভালো সুর, আপনি নিজের মেয়ের গান নিজেই শুনতে পারবেন না। আপনি লুকায় লুকায় আপনি সাবিনা ইয়াসমিনের গানই শুনবেন। এই জন্য এই সাবিনা ইয়াসমিনকে দলীয়করণ করলে লাভ নাই। যে পারে তাকে সেটা দিলে সে কি করবে জানেন? সে কিন্তু যতই দলের লোক হোক, সে সকালে উঠে গান সাধনা করবে, রেয়াজ করবে, ঠিকমতো গান গাওয়ার চেষ্টা করবে, কনসার্ট করবে, আপনার অর্থনীতি চাঙ্গা হবে। বিদেশে এরকম অনেক শিল্পী আছে এখন যারা অন্য দেশে কনসার্ট হলে সেসব দেশ খুশি হয়, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে। টাকা দিয়ে বিভিন্ন শহর তাদেরকে নিয়ে গিয়ে কনসার্ট করায়, তাতে করে এলাকার ওই বার্গার, পেস্ট্রি, সমুচা, সিঙ্গারা বিক্রি বেড়ে যায়। তাহলে আপনি চিন্তা করেন বিদেশ কোথায় গিয়েছে, আন্তর্জাতিক জায়গাতে এইদেরকে কিভাবে দেখা হয়। আর আমাদের দেশে এক সরকার আসলে আরেক দলের শিল্পীদেরকে ব্ল্যাকলিস্ট করে, নিষিদ্ধ করা। ব্ল্যাকলিস্ট করে। তো এইগুলো বন্ধ করতে হবে, এগুলো হচ্ছে বোকার কাজ। ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার আমাদের সাথে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ শাহিন, আমাদের বন্ধুত্ব অনেক দিনের। আপনি একসময় আমার অনুষ্ঠানে আমাকে অনেক সাহায্য করেছেন, এখন আমি আপনার অনুষ্ঠানে আসতে পেরেছি। এইটাই হচ্ছে উন্নয়ন, এইটা টেকসই উন্নয়ন। আমি একটা কাজ করেছি, এটা আপনি করছেন, এবং আজকের এই অনুষ্ঠানের সঙ্গে আপনার আরও সম্পর্ক আছে। এইগুলি হচ্ছে টেকসই উন্নয়ন। এইখানে দল দেখতে হয় না, এখানে মেধা দেখতে হয়, যোগ্যতা দেখতে হয়, কাজের সুযোগ তৈরি করে দিতে হয়। তো যেই কথাটা আমরা আজকে বলছিলাম, এই অনুষ্ঠানটা আমি এসেছিলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক। এবং এই উন্নয়ন টিকিয়ে রাখার জন্য সবসময় মেধাকে গুরুত্ব দিতে হবে। যে পারে তাকে কাজ করতে দিলে সে কাজ করবে, আর যে পারে না তাকে কাজ করতে দিলে, যে কাজ করতে পারতো তাকে বাধা দেওয়ার জন্য সে সময় নষ্ট করবে। এই জন্যই আজকের এই অনুষ্ঠান আমি খুবই আনন্দের সঙ্গে অনুষ্ঠানটা করেছি। আশা করছি শাহিনের অনুষ্ঠান আপনারা দেখবেন। শাহিন, আবার আপনার কাছে। শুধু দর্শক শ্রোতা, আমরা পরবর্তীতে হাজির হব আরও কোনো একজন ব্যক্তিত্বকে নিয়ে, এবং আমাদের এই অনুষ্ঠানে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।